স্কোয়াড কম্পোজিশনে চলে যাই, যে আলটিমেটলি স্কোয়াডটা হয়েছে সেই স্কোয়াডের কম্পোজিশনটা কেমন হলো। বাংলাদেশ 4-4 একটা কম্পোজিশন পেয়েছে বোলিংয়ে। আমরা যদি বলি তাহলে 4 জন পেসার এবং 4 জন স্পিনার, এবং যেই 4 জন পেসারের মধ্যে যারা একজনের মধ্যে 2 জনের মধ্যে আসলে আশা ভালোই দেখেছিল, একটা তাসকিন একটা সাইফুদ্দিন তো বাদই হয়ে গেলেন, তাসকিন ইনজুর্ড হয়ে গেলেন। সো আলটিমেটলি এই কম্পোজিশনটাতে কতটুকু আশা এখন বেঁচে রইল? এখন খেলা হবে ইউএসএতে এবং ওয়েস্ট ইন্ডিজে। আমরা নিশ্চিতভাবেই বলতে পারি হ্যাঁ, স্পোর্টিং উইকেটে খেলা হবে। তারপরেও ইউএস এবং ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন বলে যে সেখানে আপনার স্পিনার বেশি দরকার পড়বে। আমরা যদি অন্যান্য দলগুলোর স্কোয়াড কম্পোজিশন দেখি, সবাই কিন্তু স্পিনারদের উপর আসলে জোর দিয়েছে। আনক্যাপ স্পিনারদেরকেও অনেক দল আসলে এই বিশ্বকাপে নিয়ে যাচ্ছে। সেই জায়গায় 4 জন স্পিনার নেওয়াটা একেবারেই যুক্তিযুক্ত, এবং সাকিব আল হাসান, শেখ মাহেদী এবং রিশাদ তিনজনই যেহেতু ব্যাটিংটাও করে দিতে পারেন, এই জায়গায় বাংলাদেশের একটা বড় শক্তির জায়গা হতে পারে। তানভীর ইসলামকে হয়তো সাকিবের ব্যাকআপ হিসেবেই নেওয়া হয়েছে। সাকিবের যদি আসলে ইনজুরি হয় বা তিনি কোনো ম্যাচ না খেলেন বা দুজন বাহাতি স্পিনার একই সাথে যদি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রেই হয়তো তানভীরকে সুযোগটা দেওয়া হবে। আমার কাছে পার্সোনালি মনে হয় তিনি আসলে ব্যাকআপ হিসেবেই গেছেন। এবং তাহলে সেই জায়গাতে স্কোয়াড কম্পোজিশনে আমরা আসলে এই তানভীরের যে কথাটা বললেন, সেখানে সাকিবের ব্যাকআপ হিসেবে তাকে নেওয়া হয়েছে স্কোয়াডে, দ্যাটস ফাইন। কিন্তু দর্শকদের বা এই জায়গাটাতে অনেকেরই আসলে এই ধরনের একটা চিন্তা ভাবনা কিন্তু গ্রো করেছে যে শেখ মেহেদীর কিন্তু কোনো আলটিমেটলি ব্যাকআপ নাই, শেখ মেহেদী যে ইনজুর্ড হবেন না তা কিন্তু কোনো নিশ্চয়তা দিয়ে বলা যাচ্ছে না। ব্যাটিংয়ে যতটুকু ডেপথ বাংলাদেশের আছে, সেখানে রিজার্ভে আফিফ হোসেন ধ্রুবকে রাখা কতটুকু যৌক্তিক, নাকি সেখানে মেহেদী হাসান মিরাজকে রাখা যেত বাই এনি চান্স যদি শেখ মেহেদীর কোনো প্রবলেম হয়? তাহলে আপনার হাতে অফ স্পিনিং অপশন কেবল থাকছে মাহমুদুল্লাহ রিয়াদ। আপনার কাছে মেহেদী হাসান মিরাজ এমন একজন অপশন হতে পারতেন যাকে যে কারো জায়গায় আপনি ব্যাকআপ হিসেবে দেখতে পারেন, সেটা ওপেনার হিসেবে বলুন, 3 নম্বর পজিশনে বলুন, 4 নম্বর পজিশনে বলুন, বা স্লগ ওভারে বলুন, ব্যাটিংয়ে বলুন, বোলিংয়ে বলুন, যে কোনো জায়গায় বলুন, ফিল্ডিংয়ে বলুন। আপনি যখন ব্যাকআপ চিন্তা করবেন, 16 নাম্বার স্পট নিয়ে চিন্তা করবেন, আমার কাছে নিশ্চিতভাবেই মনে হয়েছে যে ওই জায়গায় আফিফের চেয়ে মেহেদী হাসান মিরাজ নিশ্চিতভাবেই বেশি ডিজার্ভিং। আমরা মনে হয় নিউজিল্যান্ড সিরিজে তিনি ভাইস ক্যাপ্টেন ছিলেন, ম্যাচ খেলতে পারেননি। তো আপনি যখন 16 জন মানে 15 জনের পরের কাউকে চিন্তা করবেন, তিনি যত জায়গায় ব্যাকআপ দিতে পারবেন, সেই হিসাবেও আমার কাছে মনে হয় যে মেহেদী হাসান মিরাজকে প্রেফারেন্স দেওয়া উচিত ছিল। কারণ আফিফ আসলে আউট অফ নোওয়্যার আমার কাছে মনে হচ্ছে যে দলে চলে এসেছেন। কারণ শেষ কয়েকটা সিরিজের কথা বলুন বা বিপিএল কোনো জায়গায় যে তিনি খুব ভালো পারফরমেন্স করেছেন তা কিন্তু নয়, এবং আফিফের স্পটটাও কিন্তু একটা জায়গায় ফিক্সড, সেটা 5 বা 6 বা 7 নম্বর পজিশনে, যেই জায়গায় এখন বাংলাদেশের লাইন আপে আসলে খুব বেশি সমস্যা নাই। ওই জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদ বা জাকের আলী অনিক বা তৌহিদ হৃদয় সবাই কিন্তু আসলে ফিক্সড অবস্থানেই আছেন। অ্যাবসলিউটলি। এবং সেখানে মেহেদী হাসান মিরাজ তার হয়তোবা কিছুটা ব্যাড লাক, কারণ তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছিল যে তিনি হয়তোবা থাকতে পারেন, ইভেন স্কোয়াডে থাকতে পারেন, এবং অনেকে সেই প্রশ্নটাও তুলেছেন স্কোয়াডে তানভীরকে কেন নেওয়া হলো, মেহেদী হাসান মিরাজকে কেন নেওয়া হলো না। সেটির একটা ব্যাখ্যাও কিন্তু আছে যে মানে নির্বাচকদেরকেও এই ধরনের প্রশ্ন ছোড়া হয়েছিল, সেখানে তারা একটা উত্তর দিয়েছিলেন যে অপোনেন্টের স্ট্রেংথ বিবেচনায়, মানে আমাদের যাদের সঙ্গে সম্ভাব্য খেলা রয়েছে বা খেলা রয়েছে, তাদের বিপক্ষে আমার বাহাতি স্পিনার স্কোয়াডে দরকার নাকি রাইট আর্ম অফ স্পিনার দরকার, মানে অপোনেন্ট ব্যাটার কি ডানহাতি বেশি না বাহাতি বেশি, সেই দিক বিবেচনায় তারা কিন্তু তানভীরকে বেশি বিবেচনা করেছেন। যদিও তানভীরের সঙ্গে যদি আপনি মেহেদী হাসান মিরাজের হেড টু হেড কম্পেয়ার করেন, তাহলে মানে বিপিএল দিয়ে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে মানে 36 ওভারের বেশি বল করে 13টা উইকেট পেয়েছেন তানভীর, আর 31 ওভার বল করে 11টা উইকেট পেয়েছেন মিরাজ। ইকোনমির দিক থেকে মিরাজের ইকোনমি 6.5 আর তানভীরের ইকোনমি 8-এর কাছাকাছি। সো ইকোনমির দিক থেকেও গিয়েছিলেন। সো পারফরমেন্স সবসময় সবকিছু বলে দেয় না, রোলটা অনেক সময় ডিফাইন করে যে আমার এখানে কি দলের স্ট্র্যাটেজি কি ছিল, আমি অপোনেন্টের এগেইনস্টে কি মানে ট্যাকটিক্যাল ব্যাপারগুলো ডিসিশন নিচ্ছি, সেটা একটা ব্যাপার তো অবশ্যই আছে। আমরা মনে হয় একটা জিনিস একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আপনি সাকিবের ব্যাকআপ নিলেন কিন্তু শেখ মাহেদীর ব্যাকআপ নিলেন না, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? কারণ সাকিব আল হাসান নিশ্চিতভাবেই খেলবেন, তিনি অফ ফর্মে যাওয়ার চান্সও কম। তো শেখ মাহেদীর হয়তো অফ ফর্মে যেতে পারে, সাকিবের তো আর আপনি দলের বাইরে রাখবেন না। তো আপনার যদি মনে হয় যে প্রথম 2টা ম্যাচের পরে আমার কোনো বদল আনতে হবে, সেটা নিশ্চিতভাবে সাকিবের বদল আপনি আনবেন না, শেখ মাহেদীর বদল আনতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.